বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকেই আমাদের উত্তরা ফায়ার স্টেশনের দৈনন্দিন ক্লাসের আজকের বিষয়ভিত্তিক যে ক্লাস আছে সিপিআর, সেই ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুদ্দিন, সহকারী পরিচালক দপ্তর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা এবং এই উত্তর ফায়ার স্টেশনে সংযুক্ত আছি। তো আজকে আপনাদের সাথে সিপিআর নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসে আমার সাথে আমার দুই সহকর্মী বৃন্দ আমাকে সহায়তা করবেন। আমি ওদের পরিচয় দেওয়ার জন্য বলছি। আসসালামু আলাইকুম, আমি ফায়ার ব্রিগেড সবুজচন্দ্র সরকার উত্তরা ফায়ার স্টেশনে কর্মরত আছি এবং আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিপিআর ক্লাসে উপস্থিত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উত্তরা ফায়ার স্টেশনে কর্মরত আছি। আমি স্যারের সিপিআর ক্লাসে স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্লাসে অংশগ্রহণ করবো। ধন্যবাদ সবুজ এবং সাজ্জাদ। আমি ওদেরকে যখন লাগবে তখন তোমাদেরকে আমি কল করব। তো প্রথমেই আমি একটু আপনাদেরকে বলতে চাই এই সিপিআরটা কেন গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমরা যারা পেশাগতভাবে সবসময় মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছি, এই জীবন বাঁচানোর জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে সিপিআর। এটার পূর্ণরূপ হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তো আমরা এই ক্লাসটা করব দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে এইটা আমরা আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে থিওরিটিক্যাল যে ক্লাসটা সেটা করব, এবং তারপরে এইটাকে আমরা প্র্যাকটিক্যালি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। প্র্যাকটিক্যাল দেখানো শেষ হয়ে গেলে আপনাদেরকে আমরা কি প্র্যাকটিসের সুযোগ দিব। প্র্যাকটিস আপনারা করার পর তারপরে আমরা আপনাদেরকে ইভালুয়েশন করব। ঠিক এইভাবে আমরা এই সিপিআর এর উপরে অনেক দক্ষ হয়ে যাব এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই সিপিআর অনেক সময় আমরা জীবনে আমাদের অপারেশনের কাজে নাও পেতে পারি, কিন্তু আমি আমার জীবনে একটা জায়গায় পেয়েছিলাম, একটা বাসের মধ্যে পেয়েছিলাম, আপনাদের সাথে আগেও আলোচনা করেছি, এবং সেখানে আমি সাকসেসফুলি সিপিআর দিয়ে আমি সেই মানুষটিকে বাঁচাতে সক্ষম হয়েছিলাম। ঠিক আছে, তাই এই সিপিআরটা আপনাদের পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। তো সিপিআর জানার জন্য আমাদেরকে চারটি মৌলিক বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। এই চারটি মৌলিক বিষয়ের মধ্যে আগে আমাদের জানতে হবে যে এই যে আমাদের যে হৃৎপিণ্ড আছে, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম বলা হয়, এই হৃৎপিণ্ডটার আসলে কাজটা কি, এই হৃৎপিণ্ডটা কি করে। আপনারা সবাই কি নাম শুনেছেন? হার্ট, বাংলা যাকে হৃৎপিণ্ড বলা হয়, নাম শুনেছেন? এই হৃৎপিণ্ডর কাজটা কি আমরা কি কেউ জানি যে হৃৎপিণ্ড আমাদের কি কাজ করে? ব্লাড সার্কুলেশনের সহায়তা করে। এইটা কাজই হচ্ছে সারা শরীরে একবার সে রক্ত সংগ্রহ করবে, তারপর আবার সংকোচনের মাধ্যমে সে সারা শরীরে রক্ত, বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দিবে। অর্থাৎ হার্টের হৃৎপিণ্ডের বাম সাইড সে অক্সিজেনেটেড রক্ত কি করে গ্রহণ করে, এবং ডান সাইড কি করবে সেটা ভেইনের মাধ্যমে আবার ডিঅক্সিজেনেটেড করে পাঠিয়ে দিবে, এবং ডিঅক্সিজেনেটেড রক্ত আবার লেফট সাইড দিয়ে হার্টে প্রবেশ করবে। ঠিক আছে, এইভাবে এই হার্ট সব সময় একবার কি হবে, সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। সংকোচন প্রসারণের মাধ্যমে সে কি করবে, রক্ত সংগ্রহ করবে এবং বিশুদ্ধ রক্ত সারা শরীরে প্রবাহিত করে দিবে। এটা হচ্ছে হার্টের কাজ। এই হার্টটা যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা কাজ করতে না পারে, তখন আমরা সেই হার্টটা যদি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়, সেই অবস্থায় মানুষ মৃত্যুবরণ করতে পারে। এবং এই ক্ষেত্রে আমি বলতে চাই মৃত্যু দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ডেথ। ক্লিনিক্যাল ডেথটা হচ্ছে এই যে আমাদের হার্টটা পাম্পিং করা বন্ধ করে দিল সাময়িক সময়ের জন্য, সেটা হতে পারে 4 থেকে 6 মিনিট, যেটা লাস্টিং ডিউরেশন। এই 4 থেকে 6 মিনিটের মধ্যে হার্টকে যদি আমরা আবার চেষ্টা করি যে হার্টকে তার কার্যক্ষম করার জন্য যদি করতে পারি, তাহলে এই ক্লিনিক্যাল ডেথ ক্যান বি রিভার্স, এটাকে রিভার্স করা সম্ভব, বাঁচানো সম্ভব। কিন্তু আমরা যদি সেটা করতে না পারি, তাহলে আমাদের ব্রেইনের যে সেল আছে সেই সেল মারা যেতে শুরু করে। আর ব্রেইনের সেল যদি একবার ড্যামেজ হয়ে যায়, মারা যায়, তাহলে সেই ডেথকে আমরা বায়োলজিক্যাল ডেথ বলি। আর বায়োলজিক্যাল ডেথ হয়ে গেলে ইট ক্যান নট বি রিভার্স, এটা আর রিভার্স করা সম্ভব না, মানুষটা মারাই যাবে। তাহলে আমরা তো বুঝতে পেরেছি যে সিপিআর এর মাধ্যমে আমরা এই যে হার্টটা, যেটা আমাদের ক্লিনিক্যাল ডেথের সময় যখন হার্টটা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেই হার্টকে আবার কি করব, পুনরুক্ষম অর্থাৎ কার্যক্ষম করে তোলার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে সিপিআর।
ঠিক আছে? তো এইটা একটা বিষয় গেল। 2 নম্বর মৌলিক বিষয়টা হচ্ছে আমাদের পজিশন। আমরা কি জানি যে আমরা কয় ধরনের পজিশনে আমরা পেশেন্টকে রাখতে পারি? 3 ধরনের পেশেন্ট। আচ্ছা, আমরা একটু সাজ্জাদকে দেখবো। সাজ্জাদ একটু শুয়ে পড়বে। সাজ্জাদের মাধ্যমে আমরা একটু পজিশন গুলো একটু আগে দেখে নিব। আমরা প্রথমেই দেখতে চাই সুপাইন পজিশন। একটা মানুষ যখন ফেসটা যখন থাকবে আকাশের দিকে স্ট্রেইট, এই পজিশনকে বলা হয় সুপাইন পজিশন। এবার আমরা প্রন পজিশনটা দেখবো। প্রন 2 নম্বর পজিশন, প্রন। আমরা সবাই জানি যে প্রন মানে হচ্ছে চিংড়ি মাছ। তো এই পজিশনের চিংড়িটা কিন্তু দেখেন সবসময় এরকম উল্টা হয়ে থাকে। এই পজিশনটাকে কি বলা হয়? প্রন পজিশন। আরেকটা পজিশন আছে, থার্ড পজিশন হচ্ছে রিকভারি পজিশন। যে ক্ষেত্রে বাম হাতটা মাথা বরাবর থাকবে, আমরা রিকভারি পজিশন দেখতে চাই, এবং ডান হাতটা তার পায়ের উপরে থাকবে। ঠিক এই পজিশনটাকে আমরা কি বলি? রিকভারি পজিশন। তাহলে 3টা পজিশন সম্পর্কে আমরা তো ক্লিয়ার। ওকে সাজ্জাদ, ধন্যবাদ, উঠে যাও। এবার আমরা 3 নম্বর টপিক মৌলিক বিষয় নিয়ে কথা বলবো সিপিআর এর জানার জন্য। সেটা হচ্ছে আমাদের ব্রিদিং। আমরা সবাই তো ব্রিদিং, আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমরা সবাই জানি। তো এই শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমরা জানি যে 3 ধরনের, মেডিকেল সায়েন্স 3 ধরনের পেশেন্ট নিয়ে কথা বলে। 1 নম্বর হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হচ্ছে একদম নবজাতক, যাকে বলা হয় শিশু বা নবজাতক বলা হয়। 2 নম্বরটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে? এবং 3 নম্বরটা হচ্ছে অ্যাডাল্ট। মেডিকেল সায়েন্স এই 3টা ভাগে সাধারণত হিউম্যান লাইফকে ডিভাইড করে। তাহলে আমরা কি জানলাম? ইনফ্যান্ট, চাইল্ড এবং একটা কি? অ্যাডাল্ট। এই ক্ষেত্রে আপনারা কিভাবে এই চাইল্ড, ইনফ্যান্ট এবং অ্যাডাল্টকে ডিফারেন্সিয়েট করতে পারবেন? আপনাদের কি কারো জানা আছে? বয়স অনুযায়ী